যৌন হয়রানির ঘটনায় জিরো টলারেন্স বিসিবির। শুধু কর্মকর্তা নয়, প্রমাণ পেলে শাস্তি পেতে হবে পরিচালককেও। নারী উইংয়ে ব্যাপক রদবদলের দাবি সাবেক ক্রিকেটারের। যদি এই ধরনের আচরণের শিকার হতে হয় একটা মেয়েকে, তো এটা সত্যি আমাদের ক্রিকেটের জন্য এবং বিশেষ করে আমাদের ওমেন্স ক্রিকেটের জন্য খুবই দুঃখের এবং হতাশার। জিরো টলারেন্স, একজন বোর্ডের কেউ থাকা উচিত যিনি বোর্ডের ইনফরমেশনগুলো দিতে পারেন। সুরমাপাড়ে ঐতিহাসিক আমজাদ আলীর ঘড়ির সামনে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন। লাকাতুরায় অনুশীলন টাইগারদের। বাউন্সি পিচ অনুযায়ী পরিকল্পনা সিমন্সের। বিপিএল ফিক্সিং এর সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। অভিযোগ প্রমাণ না হলে খেলতে বাধা নেই 12তম আসরে। অবশেষে বাংলাদেশ দলে ডাক পেলেন কিউবা মিচেল। তার উপর ভরসা রাখলেন কাবরেরা। কিউবার অন্তর্ভুক্তিতে দলের শক্তিমত্তা বাড়বে মত্তপুর। কাল আসছেন হামজা। এবং এশিয়ান কাপ আর্চারির উদ্বোধন দিনে আলো ছড়ালো বাংলাদেশ। প্রতিযোগিতার মধ্য দিয়ে জানান দিতে চান যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের আর্চাররা মুগ্ধ স্বাগতিকদের আতিথেয়তায়। দেখছিলেন শিরোনাম, শুরুতেই ক্রিকেটের খবর। যৌন হয়রানির ঘটনায় জিরো টলারেন্স নীতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তদন্ত কমিটি যার বিরুদ্ধে অভিযোগ পাবে তাদের শাস্তির মুখোমুখি করা হবে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বোর্ড ডিরেক্টর কিংবা কর্মকর্তা ছাড় দেয়া হবে না কাউকে বলে জানান আরেক ডিরেক্টর শানিয়ান তানিম। তদন্ত কমিটিকে সব ধরনের সহযোগিতা করছে বোর্ড বলেও জানান মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। জাহানারার অভিযোগ তোলার পর একে একে বেরিয়ে আসছে দেশের নারী ক্রিকেটের করুণ অবস্থা। সাবেক অধিনায়কের যৌন হয়রানির অভিযোগের পর মুখ খুলছেন অন্যরাও। এরই মধ্যে তদন্ত কমিটিও গঠন করেছে ক্রিকেট বোর্ড। একজন বিচারপতির সাথে আছেন নারী পরিচালক রুবাবাদ-দৌলা ও ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। অভিযোগগুলো সামনে আসার পর গণমাধ্যমের মুখোমুখি আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু আলোচিত ঘটনা নিয়ে কথা বলতে যেন দ্বিধা ক্রিকেট বোর্ডের। এই ইস্যুতে প্রশ্ন করায় ঘুরিয়ে পেঁচিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা পরিচালকদের। জাহানারা আলমের যেই ইনসিডেন্টটা ছিল বা উনি যেটা কমপ্লেইন রেজ করেছেন, শুধু সেটা না, এর বাইরেও যদি এর ধরনের কোনো কিছু ঘটে যায় সেগুলো ওনারা ফাইন্ড আউট করবেন এবং এগুলোর রেকমেন্ডেশনস দিবেন। যে কোনো ধরনের হ্যারাসমেন্ট, সেটা আপনার হচ্ছে ভার্বাল, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল বলেন, সাইবার হ্যারাসমেন্ট বলেন, এগুলো সব কিছুর ক্ষেত্রে আমাদের বোর্ডের জিরো টলারেন্স। এ ব্যাপারে আমরা কোনো কিছু টলারেট করব না। জাহানারার পর বর্তমান বোর্ডের একজন ডিরেক্টরকে নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক এক নারী ক্রিকেটার। সবকিছু নিয়েই হবে তদন্ত, তবে এরই মধ্যে 4 কর্মকর্তাকে করা হয়েছে ওএসডি। এ বিষয়ে মন গড়া উত্তর দেন মিডিয়া কমিটির চেয়ারম্যান। একমাত্র ফিমেল ডিরেক্টর আমাদের। একজন বোর্ডের কেউ থাকা উচিত যিনি বোর্ডের ইনফরমেশনগুলো দিতে পারবে। ক্রিকেট বোর্ডে কোনো লিখিত কোনো বা ভার্বালি কোনো কমপ্লেন এখনো আসেনি। কারো কোনো ইন্ডিভিজুয়ালের ক্ষমতা নাই এখানে এটা প্রভাবান্বিত করার। ওএসডিটা বলা হয়েছে যে এটা হয়তো বা অন প্রসেস বা এরকম হচ্ছে চিন্তা ভাবনা করা হচ্ছে, যদি ওমেন্স উইংয়ে থাকার পরে তিনি যদি কোনোভাবে এই ইনভেস্টিগেশন প্রসেসটা প্রভাবিত করতে পারে, সেই ক্ষেত্রে সেটা আমলে নিয়ে সেটা হয়তো তাকে ট্রান্সফার করে দেওয়া হতে পারে। বিষয়টি নিয়ে খোলামেলা উত্তর দিতে বারবার প্রশ্ন করা হয় আমিনুল ইসলাম বুলবুলকে। শেষ পর্যন্ত এক কথায় উত্তর দিয়েছেন সভাপতি, তবে বোর্ডের কঠোর অবস্থানের কথা জানালেন আরেক পরিচালক। Zero tolerance. Whether that is employee, whether that is a director, there is an investigation committee that is responsible for the decisions. আমরা কিন্তু independently as a cricket board director or a president, we are not entitled to take any decisions. এখন কালকে যদি আমাদেরকে বলে যে 4টা এমপ্লয়িকে ওএসডি করতে হবে, তাহলে আমরা 4টা এমপ্লয়িকে ওএসডি করব। এট দি সেম টাইম আপনার যে ডিরেক্টরের কথাই আপনারা শুনতে চাচ্ছেন মেইনলি, বিকজ ঘুরিয়ে পেঁচিয়ে এটাই কথা হচ্ছে। দ্য ডিসিশন ইজ দেয়ার্স। তারা কমিটিতে যখন তারা ইনভেস্টিগেশনটা করবে তাদেরকে সহায় করবে, কোনো ডিরেক্টরকে ছেড়ে যে করবে তা কিন্তু না। বুলবুল ভাই যেটা বলেছে, জিরো টলারেন্স, ওয়েদার দ্যাট ইজ দ্য প্রেসিডেন্ট, ওয়েদার দ্যাট ইজ দ্য বোর্ড ডিরেক্টর অর এনি এমপ্লয়ি। যে জিনিসটা হয়েছে, ইফ দ্য অ্যালিগেশনস আর ট্রু, ইট উইল নট বি টলারেটেড। 15 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিবে তদন্ত কমিটি। বোর্ডের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করতেই রাখা হয়েছে নারী পরিচালক রুবাবা-দৌলাকে। তদন্ত কমিটির সিদ্ধান্ত প্রকাশ্যে এনেই শাস্তির মুখোমুখি করা হবে দোষীদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় দল থেকে শুরু করে সব পর্যায়ে হেনস্থার শিকার হন নারী ক্রিকেটাররা। কোনো সমস্যার কথা কোচ কর্মকর্তাদের জানিয়েও লাভ হয় না। উল্টো নানা হুমকি ধমকিতে
ক্যারিয়ার ধ্বংসের আশঙ্কা নিয়ে মুখ বুজে সহ্য করতে হয় সব। আবার সিন্ডিকেটের কারণে ঝরে পড়ে অনেক প্রতিভাবান খেলোয়াড়। সমস্ত অনিয়ম অব্যবস্থাপনা নিয়ে এবার মুখ খুললেন সাবেক ক্রিকেটার ও কোচ রেশমা আক্তার আদুরি। বলেন, বিসিবির হত্যাকর্তাদের প্রশ্রয়ই হয় সবকিছু। নারী উইংয়ে ব্যাপক রদবদলের দাবি জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তারেক হাসান শিমুল। বাংলাদেশের নারী ক্রিকেট উত্তাল নানা ইস্যুতে, যেখানে রয়েছে জাতীয় দলের সিন্ডিকেট, পক্ষপাতিত্বের অভিযোগ। সবচেয়ে গুরুতর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যৌন হয়রানির অভিযোগ করেছেন সাবেক অধিনায়ক জাহানারা আলম। আমাদের সঙ্গে আজকে রয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং কি বর্তমানে যিনি কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। জিনিসগুলো শুনে আপনার কাছে আসলে জিনিসটা কেমন লেগেছে? ক্রিকেট খেলতে আসা, যে কোনো একটা মেয়ের স্বপ্নের জন্য খেলতে আসা, তার স্বপ্ন বাস্তবায়নের জন্য খেলতে আসা, সেইখানে খেলতে এসে যদি এই ধরনের আচরণের শিকার হতে হয় একটা মেয়েকে, তো এটা সত্যিই আমাদের ক্রিকেটের জন্য এবং বিশেষ করে আমাদের ওমেন্স ক্রিকেটের জন্য খুবই দুঃখের এবং হতাশার। কোচ হিসাবে কখনোই একটা মেয়েকে বলি না যে ক্রিকেট খেলতে আয়। কেন বলি না? কারণ আমি জানি যে ওর জন্য একটা সুন্দর পরিবেশ আমি দিতে পারবো না। জাহানারা যে অভিযোগগুলো আসলে তুলেছেন, সেই অভিযোগগুলোকে আসলে আপনি কিভাবে দেখেন? অসংখ্য মেয়ের কাছ থেকে তো এই ধরনের অভিযোগ শুনেছি। আমি তখন ওকে বলতেছি, তুই তখন কথা বলতেছিস না কেন? আপু বলবো কাকে বলবো? আমাকে তো অলরেডি হুমকি ধামকি দিয়ে আমার মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। আর আমি বলতে গেলে আমাকে বলতেছে তোমার ক্যারিয়ার থাকবে না। এইখানে ধরেন আমাদের বিভাগের যিনি কোচ হিসাবে আছেন, তারপরে আমাদের খেলাঘরের যিনি কোচ আছেন রুহুল আমিন স্যার, তারপরে মনে করেন কি যে আন্ডার-19-এর যে সজল স্যার, ওনার নামও উঠে আসছে। তো ওনাদের সম্পর্কে এরকম অভিযোগ নিয়মিত আসছে আমার কাছে। বোর্ড কর্তা যারা রয়েছেন তাদের কি সংশ্লিষ্টতা আছে আপনার মনে হয়? না, আপনি যদি রোমান আহমেদ এবং জাহানারা আলমের বক্তব্যগুলো দেখেন, ইন্টারভিউগুলো দেখেন, তারা কিন্তু বারবার করে বলেছে যে আমরা উচ্চপদস্থ কর্মকর্তার কাছে বারবার গিয়েছি, কিন্তু আমরা কোনো সমস্যার সমাধান পাইনি। কারণ কি, সমস্যার সমাধান আপনি যখন করবেন না, তখন কি তার মানে কোনো না কোনোভাবে আপনি এই অপরাধটাকে প্রশ্রয় দিতেছেন। তো ডেফিনেটলি আমি বলবো সেখানে তারাও অপরাধী। শুধুমাত্র সেক্সুয়াল হ্যারাসমেন্টই হ্যারাসমেন্ট, আর কোনো হ্যারাসমেন্ট নাই তা কিন্তু না। ফাহিম স্যারের ওইখানে গিয়েছিলাম অ্যাজ এ কোচ হিসাবে আমাকে কাজ করতে দেওয়ার সুযোগে। বিকেএসপির হয়ে বিকেএসপির কোচদেরকে টানা, বিকেএসপি হয়ে বিকেএসপির প্লেয়ারদেরকে টানা, এই কোরাম অবশ্যই ভেঙে দেওয়া উচিত। মিনু ম্যাডাম অ্যাজ এ চেয়ারম্যান হিসাবে যখন ছিলেন, উনি সরে যাওয়ার পর থেকে যত পুরুষ এখানে আসছে, তখন থেকেই এগুলো শুরু হয়ে গেছে। ওমেন উইংসের একজন অফিসিয়াল পর্যন্ত একটা ন্যাশনাল টিমের প্লেয়ারের সঙ্গে দুর্ব্যবহার করে। রাষ্ট্রীয়ভাবে আপনাদের মানে কোনো দাবি আছে কিনা বা তদন্ত সংক্রান্ত সব কিছু মিলিয়ে? দেখেন, এখন বর্তমান জাহানারার ভয়েস রেজ করার কারণে সবাই কিন্তু কম বেশি মুখ খুলতেছে। যদি এই ধরনের প্রবলেম কিছু নাই থাকবে, সবাই এভাবে মুখ খুলতো না। ওমেন উইংস চেঞ্জ করতে হবে। ওমেন উইংসে যে বা যারা কাজ করতেছে তাদেরকে সরাইতে হবে। ধন্যবাদ আপনাকে। আসলে অনেক কথা শুনছিলাম, অনেক ধরনের আক্ষেপের গল্প শুনছিলাম। সেই অভিযোগগুলো নিশ্চয়ই বিসিবি আমলে নেবেন। প্রয়োজনে রাষ্ট্রীয়ভাবে কিংবা ক্রীড়া মন্ত্রণালয়, এনএসসি যেহেতু তাদের স্টেক হোল্ডার, সঠিক তদন্ত করে নিশ্চয়ই বিচারের মুখোমুখি করবে যারা এর পেছনে দায়ী রয়েছেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিপিএলে ফিক্সিং কাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনা হবে জানালেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে যেসব ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিং এর অভিযোগ এখন পর্যন্ত প্রমাণ হয়নি, তাদের খেলতে কোনো বাধা নেই। এদিকে সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদনের যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। সাভারের বিকেএসপিতে যুবাদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গত আগস্টে বিসিবির কাছে বিপিএল এর ফিক্সিং এর অভিযোগের প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেয় 3 সদস্যের স্বাধীন তদন্ত কমিটি। এরপর 28 অক্টোবর দেয়া হয় চূড়ান্ত প্রতিবেদন। 900 পৃষ্ঠার এই প্রতিবেদনে দুর্নীতিগ্রস্ত কার্যপ্রণালী ও পরিচালনাগত ত্রুটিগুলো তুলে ধরা হয়। এসব জায়গায় সংস্কারের জন্য পরিকল্পিত রোডম্যাপও নির্ধারণ করা হয়েছে বোর্ডের পক্ষ থেকে। আগামী মাসে মাঠে গড়াচ্ছে বিপিএল এর 12তম আসর। আসন্ন আসরে যেসব ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিং এর অভিযোগ এখন পর্যন্ত প্রমাণিত হয়নি, তাদের খেলতে কোনো বাধা নেই বলে সুখবর দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ক্রিকেটার সহ ফিক্সিং এর ঘটনায় জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে বলেও নিশ্চিত করেছেন তিনি। অভিযুক্ত হলেই তো আপনি কাউকে আসলে বাদ দিতে পারবেন না, অবশ্যই সেটা প্রমাণিত হতে হবে এবং প্রাথমিক প্রমাণ পেতে হবে শাস্তি দেওয়ার জন্য। তো বিসিবি
বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেবে যারা ফিক্সিংয়ের সাথে জড়িত ছিল। শুধু খেলোয়াড় না, আপনারা জানেন খেলোয়াড় ছাড়াও বাইরে থেকে অনেকে জড়িত থাকেন এবং সেই রিপোর্ট অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির ঘটনায় তোলপাড় দেশের ক্রীড়াঙ্গন। ঘটনার সুষ্ঠু তদন্তে এরই মধ্যে কমিটি গঠন করেছে বিসিবি। অভিযোগ প্রমাণ হলে বোর্ড পরিচালক বা কর্মকর্তা কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এই কমিটি সঠিক সময়ে প্রতিবেদন দেবে বলে আশা প্রকাশ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সরকার নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়াতে তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছে বলেও জানান উপদেষ্টা। তদন্ত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে তাদের রিপোর্ট দাখিল করবে এবং সেই অনুযায়ী বিসিবি এবং প্রয়োজনে জাতীয় পর্যায় থেকে যদি কোনো ব্যবস্থা নিতে হয় আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আমরা চাই যে ক্রীড়া ক্ষেত্রে সকল স্পোর্টসের ক্ষেত্রে এটা নারীদের জন্য নিরাপদ হোক এবং আমাদের নারীরা যেন আরও বেশি স্পোর্টসে অংশগ্রহণ করতে পারে। আপনারা দেখেছেন যে আমাদের তারুণ্য উৎসবের আওতায় আমরা প্রায় 850 নারীদের ফুটবল ম্যাচ আয়োজন করেছি সারা দেশে। এর থেকেই বোঝা যায় যে আমরা নারীদেরকে স্পোর্টসে আরও বেশি অন্তর্ভুক্ত করতে চাচ্ছি। এদিন সাভারের বিকেএসপিতে যুবাদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্প উদ্বোধন করেন সজীব ভূঁইয়া। আত্মরক্ষার প্রশিক্ষণের জন্য 27 কোটি টাকা ব্যয় 2 বছর 6 মাস মেয়াদী প্রকল্প গ্রহণ করেছে সরকার। প্রকল্পের আওতায় বিকেএসপির 7টি আঞ্চলিক শাখার মাধ্যমে 8,850 জনকে প্রশিক্ষণ দেয়া হবে। সময় সংবাদ, সাভার। লালবাগ সিআরবি ঘুরে বিসিবির ট্রফি উন্মোচন কর্মযজ্ঞ এবার সিলেটের কিন ব্রিজে। সুরমা নদীর তীরে ব্রিজের পাদদেশে ঐতিহাসিক আমজাদ আলীর ঘড়ির সামনে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফির মোড়ক খুললেন দুই ক্যাপ্টেন নাজমুল শান্ত এবং অ্যান্ড্রু বালবার্নি। পর্যটন শিল্প আর ক্রিকেটের সঙ্গে ইতিহাসের মেলবন্ধন ঘটাতেই এই আয়োজন ক্রিকেট বোর্ডের। সুরমা নদীর উপর দোর্দণ্ড প্রতাপে দাঁড়িয়ে আছে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী কুইন ব্রিজ, আর তার পাদদেশে অবস্থিত 150 বছরেরও পুরানো আমজাদ আলীর ঘড়ি, যার মিলনস্থলকে স্থানীয় মানুষরা ভালোবেসে ডাকেন সিলেটের প্রবেশদ্বার। অর্থাৎ আপনি সিলেটে আসবেন আর এই জায়গাটাকে মিস করে যাবেন, তা হবে না। বিসিবিও এবার গতানুগতিক চা বাগানের ধারণা থেকে বের হয়ে এসে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি উন্মোচনের জন্য বেছে নিয়েছে ঐতিহ্যবাহী এই জায়গাটিকে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ঢাকার লালবাগ এবং চট্টগ্রামের সিআরবির পর যা বিসিবির ঝুলিতে যোগ করল নতুন আরও একটি অধ্যায়। 19 শতকের 30 দশকের কথা। সিলেটে বেড়াতে এসে সুরমার উপরে একটা সেতুর অভাবে বিপাকে পড়েছিলেন আসামের গভর্নর মাইকেল কিন। পরে তার স্মরণেই বানানো হয় আজকের কিন ব্রিজ। 1971-এ যার একাংশ ক্ষতিগ্রস্ত করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। পরে 1977-এ আবারও সংস্কার করা হয় এই লোহার ব্রিজটিকে, যা আজ সিলেট নগরীর প্রবেশদ্বার। আর তার কোল ঘেঁষে চাঁদনী ঘাটের উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আমজাদ আলীর ঘড়ি। 150 বছরের পুরানো এই ঘড়ি আজও জানান দেয় এই নগরীর ঐতিহ্যের কথা। সিলেটে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট তার ট্রফি উন্মোচনে তাই চা বাগানের পুরানো গল্প থেকে বেরিয়ে এবার নতুন পথে হাঁটল বোর্ড। সিলেটের প্রবেশদ্বারে উন্মোচিত হলো টেস্ট সিরিজের ট্রফি। অনুশীলন শেষে সফরকারী অধিনায়ককে নিয়ে দুপুর 1টার কিছু আগে আমজাদ আলীর ঘড়িঘরের সামনে উপস্থিত নাজমুল শান্ত। সাদা শুভ্র টেস্ট পোশাকে দুই ক্যাপ্টেন দাঁড়ালেন রঙিন শিরোপার সামনে। কনফেত্তি উড়িয়ে তাদের অভিবাদন জানালেন আয়োজকরা। ফটোগ্রাফারদের একের পর এক ক্লিক আর ভিডিওগ্রাফারদের আবদার মেটাতে ট্রফি হাতে পোজ দিলেন দুই ক্যাপ্টেন। সঙ্গে ছিলেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম। আমজাদ আলীর ঘড়ির পর এবার কিন ব্রিজের ছবি নেয়ার পালা। সাংবাদিকদের ভিড় ঠেলে দুই ক্যাপ্টেন দাঁড়ালেন সুরমা নদীর ওয়াকওয়ের রেলিং ঘেঁষে। হাতে সেই স্বর্ণালী ট্রফি, আবারও পোজ নানা ভঙ্গিমায়। মধ্য দুপুরের প্রচণ্ড গরমেও হাসি হাসি মুখে দুই ক্যাপ্টেন উড়ালেন সৌহার্দ্যের গল্প। আর ইতিহাসের সঙ্গে ক্রিকেট পর্যটনের মেলবন্ধন ঘটালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, সিলেট। আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট সামনে রেখে লাক্কাতুরে অনুশীলন সেরল টাইগাররা। ক্রিকেটারদের সঙ্গে বোঝাপড়া তৈরির চেষ্টা করছেন নবনিযুক্ত ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। ব্যাটিং অর্ডার অনুযায়ী জুটি বেঁধে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মুমিনুল শান্তরা। তবে এদিন ব্যাটিং অনুশীলন করেননি মুশফিক। কিছুটা বাউন্সি পিচের কথা মাথায় রেখে পরিকল্পনা সাজিয়েছেন হেড কোচ ফিল সিমন্স। বোলারদের নিয়ে আলাদা কাজ করেছেন শন টেইট ও মুশতাক আহমেদ। এদিন প্র্যাকটিসে নেমেছিলেন আয়ারল্যান্ড দলের কয়েকজন ক্রিকেটারও। সিলেট থেকে নিয়ন মোহাইমিনের আরও একটি রিপোর্ট।
সিলেটে দ্বিতীয় দিনের মতো অনুশীলনে বাংলাদেশ। লাক্কাতুরায় সকাল সকাল হাজির পুরো টিম। গতানুগতিক ধারায় ওয়ার্ম আপের পর ফুটবল ম্যাচ খেলতে নেমে যান ক্রিকেটাররা। কোচিং প্যানেলের ব্যস্ততা তখন পরিকল্পনা সাজানোয়। সব কোচরা ফিল সিমন্সকে ঘিরে আলোচনায় ব্যস্ত থাকলেও ব্যতিক্রম আশরাফুল। ক্রিকেটার সত্তা এখনও যে কাটিয়ে উঠতে পারেননি তা স্পষ্ট। লিটনদের সঙ্গে খেললেন দারুণ এক ফুটবল ম্যাচ। গা গরমের পর স্কিল ট্রেনিং এর পালা। সেখানে আবার দৃশ্যপটে হাজির মোহাম্মদ আশরাফুল। সিমন্সের বুদ্ধি নিয়ে নেমে পড়লেন শিষ্যদের স্লিপ ক্যাচিং প্র্যাকটিসে। কিপিং এ লিটনকে রেখে একে একে দাঁড়ালেন শান্ত, সাদমান, জয় আর গালিতে মেহেদি মিরাজ। এরপর একের পর এক ক্যাচ ছুটে এলো ফিল্ডারদের দিকে। ভালো ক্যাচে মিলল হাততালি, আর মিস করলেই অ্যাশের হতাশা। মাঠের অন্য পাশে পেমেন্টকে সঙ্গে নিয়ে গ্রাউন্ড ফিল্ডিং করলেন বাকিরা। সালাউদ্দিন তখন ব্যস্ত নেট গোছাতে, আর পেসাররা এঁকে নিলেন নিজেদের বোলিং মার। লাক্কাতুরার গ্রিন টপের কথা মাথায় রেখেই হয়তো ঘাম ঝরালেন রানা, এবাদত, হাসান, খালেদরা। লাইন লেংথে সমস্যা হলেই ধরিয়ে দিচ্ছিলেন শন্টেই। স্পিনাররাও ছিলেন নিজেদের ছন্দে। মুস্তাককে নিয়ে হাত ঘুরিয়ে গেছেন হাসান মুরাদ, তাইজুল, মিরাজ ত্রয়ী। নেটে তখন পার্টনারশিপ করে চলে ব্যাটিং। জয়ের সঙ্গে সাদমান আর শান্তর সঙ্গী মুমিনুল। মাঝে সালাউদ্দিন এসে দীর্ঘক্ষণ আলাপ করলেন আশরাফুলের সঙ্গে। পরে ডাক পড়ল জয় সাদমানের। দুই কোচের কাছ থেকে জেনে নিলেন সমস্যাগুলো। স্পিনারদের নেটে তখন চমক দিয়ে হাজির আইসিসির দুই আম্পায়ার। পজিশনে দাঁড়িয়ে নিজেদের কাজটারও অনুশীলন সেরে নিলেন তারা। মাঠের আরেক পাশে তখন চলছিল জাকেরের একাকী অনুশীলন। রানাইটের উপর বল ছুড়ে উইলোবাজি করেন এই উইকেট কিপার ব্যাটার। মাঝে দূর থেকে দেখে শিষ্যের কাছে এসে পরামর্শ দিয়ে যান সালাউদ্দিন। ব্যাট প্যাচ কাটানোর টোটকাই হয়তো পেলেন গুরুর কাছ থেকে। মুশফিক এসেছিলেন ব্যাট হাতে, কিন্তু নেটে নামার আগে হয়তো আগের পাওয়া ব্যথাটা জানান দিচ্ছিল সময়টা পক্ষে নেই আজ। তাই ব্যাটিং না করেই চলে যান ড্রেসিং রুমে। উইকেটে তখন টনি হেমিং আর ফিল সিমন্সের বৈঠক প্রায় শেষ। সবুজ উইকেটের যে আভা দেখা যাচ্ছে সেটা শেষ পর্যন্ত থাকবে কিনা হয়তো সেটাই জেনে নেন ক্যারিবিয়ান বস। 3 ঘন্টার প্রস্তুতি শেষে এরপর ফেরার পালা। ধীরে ধীরে সব গুছিয়ে টিম হোটেলের দিকে বাংলাদেশ দল। টাইগারদের প্রস্থানের পর মাঠে হাজির আয়ারল্যান্ড। সফরকারীরা অবশ্য পুরো দল নিয়ে আসেননি এদিন। হালকা ওয়ার্ম আপের পর টুকটাক ব্যাটিং বোলিং করেই ক্ষান্ত দেন দ্বিতীয় দিনের অনুশীলনে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, সিলেট। জেলা পর্যায়ের খেলার গতি বাড়াতে এবার ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে বিসিবি। 64 জেলার কোচ, বিসিবি কাউন্সিলর, ক্রীড়া অফিসার ও নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজন করে 2 দিনব্যাপী ক্রিকেট কনফারেন্স। প্রথম দিনে সব জেলার প্রতিনিধিদের কাছ থেকে সমস্যার কথা শুনে সমাধানের প্রতিশ্রুতি দেন বিসিবি প্রেসিডেন্ট। এছাড়া অনুষ্ঠানে ক্রিকেট, ফুটবলের জন্য বছরের একটি নির্দিষ্ট ক্যালেন্ডার দাবি করেন আসিফ আকবর। আর পাইলট বলেন 8 বিভাগ দিয়ে মিনি বিপিএল আয়োজনের কথা। অন্তর্বর্তী কিংবা নির্বাচিত হওয়ার পর আমিনুল ইসলাম বুলবুল বরাবরই বলেছেন ক্রিকেটটা ছড়িয়ে দিতে চান দেশের প্রতিটা জায়গায়। কথা অনুযায়ী এবার শুরু করেছেন কাজ। সকালটা ছিল একরকম, এক ছাতার নিচে এনেছেন দেশের 64 জেলার কোচদের। বিসিবি কাউন্সিলরদের সঙ্গে জেলা ক্রীড়া অফিসার ও একজন নারী ক্রিকেট উদ্যোক্তাও হাজির হয়েছেন বিসিবির এই ভিন্নধর্মী ক্রিকেট কনফারেন্সে। বুলবুল আমার সাথে থাকলে খুব ভালো হবে, দুজন ব্যাটিং করব একসাথে। হাসি ঠাট্টার মাঝেই একে একে সবার সমস্যার কথা শুনেছেন প্রেসিডেন্ট। প্রেজেন্টেশনের মাধ্যমে আবার দিয়েছেন নানা দিক নির্দেশনাও। আমরা কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। 1 নম্বরে যেই কাজ সেটা হচ্ছে আমরা ক্রিকেটটাকে ঢাকায় রাখবো না। মিরপুর থেকে যদি বরিশাল টিম করে দেওয়া হয়, মিরপুর থেকে যদি রংপুর টিম করে দেওয়া হয়, এটা কি দিস ইজ নট রাইট। এটা কখনোই কাম্য না। আমরা চাইবো আপনারা নিজেরা ডিভিশনাল টিম হবে, ডিস্ট্রিক্ট থেকে প্লেয়াররা উঠে আসবে এবং সেই কাজটা করার জন্য যেই ধরনের কাজগুলো বা যেই পাওয়ারগুলো আপনাদেরকে দেওয়া উচিত সেগুলো আমরা করব। তবে জেলা পর্যায়ে সবচেয়ে বড় সমস্যা মাঠ সংকট। একই মাঠে হয় ফুটবল, ক্রিকেট, জানিয়ে সমস্যায় পড়তে হয় 2 ইভেন্টের খেলোয়াড়দেরই। বিষয়টি নজরে এসেছে এস গ্রুপ চেয়ারম্যান আসিফ আকবরেরও। নির্দিষ্ট ক্যালেন্ডারের দাবি এই পরিচালকের। আমরা একটা ইয়ার ক্যালেন্ডার চাই, আমরা ইয়ার ক্যালেন্ডার চাই এনএসসির কাছে। এবং ফুটবল কতদিন হবে, কতদিন ক্রিকেট হবে, কতদিন হকি হবে, অ্যাথলেটিক্স হবে, ইনডোর গেমসগুলো হবে, সেটা সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা সময় চলে এসছে। যদি আমরা না করতে পারি, আমরা যতই চেষ্টা করি, বুলভাই যতই চেষ্টা করেন, আমরা যতই দৌড়াদৌড়ি করি, কোনো ফলাফল আসবে। জেলায় জেলায় লিগ না হওয়াও বিসিবির বড় চিন্তার কারণ। ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তায় স্থানীয় ক্রিকেটাররা। সে সমস্যা সমাধানের পাশাপাশি বিভাগীয় দল নিয়ে নতুন টুর্নামেন্ট আয়োজনের কথা বললেন খালেদ মাসুদ পাইলট। অনেক কোম্পানি আছে যারা হয়তো বিপিএল এ হয়তো আসতে পারে না, ফাইন্যান্সিয়ালি কারণে হয়তো মিনি ইনভেস্টমেন্ট তারা করতে চায়। তো এইরকম টিম 4টা টিমকে নিয়ে প্রত্যেকটা জোনে 30টা 60টা প্লেয়ার, এবং একটা টিমে যদি 4টা টিম বানায়, যদি 7টা করে প্লেয়ার, 3টা করে ন্যাশনাল টিমের প্লেয়ার এবং 1টা করে ওপেন ফরেন প্লেয়ার দিয়ে দিই,
ওই জোনের ওটা টুর্নামেন্ট, যেটা ইন্ডিয়াতে আমরা অনেক সময় দেখছি বিভিন্ন এলাকায় টুর্নামেন্ট হচ্ছে, তো বেস্ট প্লেয়ার ওখান থেকে বেরিয়ে আসবে তখন তারা কিন্তু বিপিএল বা বাংলাদেশ টিমের জন্য অনেক ভালো সুন্দর একটা পারফরমেন্স করার একটা জায়গা পাবে। এছাড়া দুদিনের এই ক্রিকেট কনফারেন্সের প্রথম দিনে বয়সভিত্তিক পর্যায়ে অনূর্ধ্ব 19-এর পর আরও একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা শোনালেন বুলবুলের বোর্ড। তামিম হোসেন। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। হার্টে একটি ব্লক ধরা পড়ায় ইতিমধ্যে একটি রিংও পরানো হয়েছে তাকে। বিসিবির ক্রিকেট কনফারেন্সের অনুষ্ঠানেও অসুস্থতার কারণে যোগ দিতে পারেননি ফারুক আহমেদ। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষার পর তার হার্টে একটি ব্লক ধরা পড়ে। আজ সন্ধ্যায় তার অস্ত্রোপচারের পর হার্টে একটি রিং বসানো হয়। সার্জারির পর সুস্থ আছেন বলেই জানা যায়। বর্তমান বোর্ডে ফারুক আহমেদ সহসভাপতির দায়িত্ব পালন করছেন। এবারে দেশের ফুটবলের খবর। 4 মাস পর প্রথমবারের মতো জাতীয় ফুটবল দলের সঙ্গে অনুশীলন করেছেন কিউবা মিচেল। অনুশীলনে বেশ উজ্জীবিত ছিলেন এই মিডফিল্ডার। কিউবা ইস্যুতে কদিন আগের বক্তব্য পাল্টে তার উপর ভরসা রেখেছেন হেড কোচ হাভিয়ের কাবরেরা। এদিকে মাঠে দূরপাল্লার আক্রমণ সবার থেকে আলাদা পরিচিতি এনে দেবে কিউবাকে। সঙ্গে তার অন্তর্ভুক্তিতে দলের শক্তিমত্তা আরও বাড়বে বলে মনে করেন তপু বর্মন। I'm pretty sure he's going to have his moment to join the national team, but he's not in that moment right now. We could give an opportunity to players with potential that we had been thinking of them for some time, and then that's why we call Murshid and Cuba. হঠাৎ কি এমন চমক দেখিয়েছেন কিউবা মিচেল, যাতে করে 5 দিনের মাথায় সুর পাল্টালেন হাভিয়ের কাবরেরা। কদিন আগেই কিউবাকে গুরুত্ব না দেয়া হেড কোচ এবার ভরসা রাখছেন তার উপরেই। কোচের এমন কর্মকাণ্ড কতটুকু পেশাদারিত্বর পরিচয় দেয়? কিউবা থেকে অনেক ভালো মানের ফুটবলার থাকায় তাকে পরিকল্পনায় না রাখার কথা জানিয়েছিলেন হেড কোচ। সেই ফুটবলারই এবার জামাল ভুঁইয়াদের ডাগ আউট শেয়ার করবেন। মূলত চোটের কারণে ক্যাম্প থেকে ছিটকে গেছেন মোহাম্মদ ইব্রাহিম। এতেই কপাল খুলেছে কিউবার। তাকে নিয়ে আশাবাদী হাভিয়ের কাবরেরা। কিউবা ও মোর্শেদকে ক্যাম্পে ডাকা হয়েছে। আমরা কিউবার প্রতিভা সম্পর্কে জানি। সে বেশি গেম টাইম পায়নি বলে তাকে আমরা ডাকিনি, কিন্তু শেষ প্র্যাকটিস ম্যাচে রহমত ও ইব্রাহিম ইনজুরিতে পড়ে, তাই আলোচনা করে কিউবা ও মোর্শেদকে দলে নেওয়া হয়েছে। প্রথমবারের মতো জাতীয় দলের অনুশীলনে বেশ উজ্জীবিত ছিলেন কিউবা। অনূর্ধ্ব 23 দলে খেলা জায়ান আহমেদের সঙ্গে বেশ স্বস্তিতেই দেখা গেছে তাকে। ক্যাম্পে ডাক পেয়েছেন মোর্শেদ আলীও। জামাল ভুঁইয়াদের সঙ্গে অনুশীলনের সময়টা বেশ উপভোগ করেছেন তিনিও। জাতীয় দলের মিডফিল্ড শক্তিশালী করেছেন জামাল সমিত্রা। তাদের সঙ্গে এবার যুক্ত হয়েছে কিউবার নাম। তার অন্তর্ভুক্তিতে দলের শক্তিমত্তা আরও বাড়বে বলে মনে করেন তপু বর্মন। আমরা সবাই জানি আসলে সে কোন জায়গায় খেলেছেন প্রিভিয়াস, এবং তার সেই সক্ষমতা আমরা জানি যে আছে। ডেফিনেটলি এটা একটা পজিটিভ সাইড আমি মনে করব, এবং তার অন্তর্ভুক্তিতে আমার কাছে মনে হয় দলের জন্য আরেকটু স্ট্রং, যেটা আমরা বলি যে বুস্ট আপ হয়েছে। ইন্ডিয়া ম্যাচটা অনেক বিগ ম্যাচ, তো ডেফিনেটলি এটা আমাদের দলের জন্য খুবই পজিটিভ ব্যাপার। এর আগে অনূর্ধ্ব 23 দল এবং বর্তমান ক্লাবে পর্যাপ্ত সুযোগ না পেলেও মাঠে নিজেকে প্রমাণ করেছেন কিউবা। কিংসের হয়ে একমাত্র ম্যাচেও স্বল্প সময়ের জন্য নেমে পারফরমেন্স দেখিয়েছেন তিনি। তার শুটের ধরন ও দূরপাল্লার আক্রমণ ভারত ম্যাচের আগে দলকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে বলে মনে করেন কিংসের তার সতীর্থ তপু। গোল মাউথ এরিয়া এবং ডি বক্সের বাইরে যে শুটিং টেন্ডেন্সি তার আছে, এটা আমাদের টিমের জন্য খুবই পজিটিভ সাইড, এবং এটা থেকে আমরা গোল পেতেও পারি। ডেফিনেটলি এটা তার আমি মনে করি যে ভালো একটা এক্সট্রাঅর্ডিনারি, এবং সে প্র্যাকটিসও আপনার ওভারঅল সবসময় দেখা যায় যে শুটিং টেন্ডেন্সি তার অনেক, এবং শুটিং প্র্যাকটিস করে, এবং তার যে আপনার মানে বল কন্ট্রোল, এটা আমার কাছে মনে হয় যে আমাদের টিমমেটদের জন্য খুবই পজিটিভ ব্যাপার। প্রাথমিক দলে ডাক পেলেও আসন্ন নেপাল ম্যাচে কিউবাকে দেখা যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এবারে আর্চারির খবর। শুরু হলো তীর-24 এশিয়ান কাপ আর্চারি। প্রথম দিনেই আলো কেড়েছে বাংলাদেশের আর্চাররা। ছেলেদের একক রিকার্ভে শীর্ষ 10-এ জায়গা করে নিয়েছেন রামকৃষ্ণ, আর মেয়েদের কম্পাউন্ডে সেরা 12 স্থানে রয়েছে বন্যা আক্তার। জাতীয় স্টেডিয়াম ঢাকায় বিকাল পর্যন্ত চলে রিকার্ভ ও কম্পাউন্ডের কোয়ালিফিকেশন রাউন্ড। ছেলেদের রিকার্ভ এককে 32তম স্থানে আছেন রাকিব হোসেন। 38তম হয়ে কোয়ালিফিকেশন শেষ করেছেন সাগর ইসলাম। রিকার্ভের পাশাপাশি কম্পাউন্ড ইভেন্টে নজর কেড়েছেন বাংলাদেশের আর্চাররা। 693 পয়েন্ট নিয়ে 38 আর্চারের মধ্যে 12তম স্থানে আছে বন্যা আক্তার।
একই ইভেন্টে মনি 17, পুষ্পা 24 ও মিথিলা আছেন 32 নম্বর পজিশনে। সোমবার থেকে শুরু হবে এলিমিনেশন রাউন্ড, সেই সঙ্গে আয়োজিত হবে দলীয় রিকার্ভ কম্পাউন্ড ইভেন্টের খেলা। এবারে হকির খবর। যুব বিশ্বকাপের আগে জার্সি উন্মোচন ও ফটো সেশন করল বাংলাদেশ হকি দল। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া যুব বিশ্বকাপে বাংলাদেশ দলের লক্ষ্য ভালো ফলাফল করা। ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ যুব দল। আর এই আসর সামনে রেখে প্রায় 3.5 মাস নিবিড় অনুশীলন করেছে আমিরুল রকিরা। নেদারল্যান্ডস থেকে উড়িয়ে আনা হয়েছিল সিগফ্রেড আইকম্যানকে। তার অধীনে মালয়েশিয়ায় 5টি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। আগামী 28 নভেম্বর থেকে ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপ। আর এই টুর্নামেন্টের জন্য দেশ ছাড়ার আগে যুব দলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এই বিশ্বকাপে তোমরা প্রথমবারের মতো বিশ্বের শ্রেষ্ঠ দলগুলির মুখোমুখি হতে যাচ্ছ। এটি নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ, তবে তোমাদের প্রতি আমার বার্তা খুব স্পষ্ট। একজন ক্রীড়াবিদের মূল শক্তি হচ্ছে শৃঙ্খলা বা ডিসিপ্লিন। তোমরা যে দীর্ঘ প্রশিক্ষণ নিয়েছো তার পূর্ণ প্রতিফলন মাঠে ঘটাতে হবে। মনে রাখবে, শৃঙ্খলাবদ্ধ দলই শেষ পর্যন্ত বিজয়ী হয়। প্রতিপক্ষকে সম্মান করবে, কিন্তু এক মুহূর্তের জন্য তাদেরকে ভয় করবে না। দেশের বাইরে ফুটবলের খবর। পয়েন্ট টেবিলের ব্যবধান কমাতে আজ রাতে লা লিগায় মাঠে নামবে বার্সেলোনা। অপেক্ষাকৃত কম শক্তিশালী সেল্টা ভিগোর বিপক্ষে জয় তুলে আবারও পয়েন্ট টেবিলের 2-এ ওঠার লক্ষ্য কাতালানদের। প্রতিপক্ষের ঘরের মাঠে রাত 2টায় আতিথ্য নেবে বার্সা। সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনার। মৌসুমের শুরুতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে রেখেই খেলা চালিয়ে যাচ্ছিল কাতালানরা। তবে হঠাৎই ছন্দপতন হ্যান্সি ফ্লিকের দলের। হার আর ড্রয়ে শীর্ষস্থান তো হাতছাড়া হয়ই, এবার টেবিলের 3-এ নেমে গেছে বার্সা। দুঃসময় কাটিয়ে উঠতে মরিয়া তারা। রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর লড়াইয়ের মধ্যে আরও এক দুঃসংবাদ পায় বার্সেলোনা। ভিয়ারিয়ালের কাছে দ্বিতীয় স্থানও হারাতে হয় হ্যান্সি ফ্লিক বাহিনীর। যদিও ভিয়ারিয়ালের চেয়ে 1 ম্যাচ কম, অর্থাৎ 11 ম্যাচ খেলে 25 পয়েন্ট নিয়ে 3-এ নেমে গেছে বার্সা। এবার সেই লড়াইয়ে জেতার মিশন বার্সার সামনে। নিজেদের পরের ম্যাচ জিতলেই আবারও 2-এ ওঠার সুযোগ থাকছে কাতালানদের সামনে। সে সুযোগ কাজে লাগাতে মরিয়া বার্সেলোনা। অপেক্ষাকৃত কম শক্তিশালী সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার সুযোগ থাকছে ইয়ামাল লেভানডস্কিদের। সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামার আগে বার্সার বড় চিন্তার কারণ ইনজুরি তালিকা। দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আছেন ইনজুরিতে। চোটের কারণে পরের ম্যাচে থাকছেন না রাফিনিয়া, গাবি, পেদ্রি, এরিক গার্সিয়া। ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন গোলপোস্টের অতন্দ্র প্রহরী টার স্টেগেন। দলের সঙ্গে প্র্যাকটিসে যোগ দিয়েছেন হুয়ান গার্সিয়াও। প্রতিপক্ষ নামে ধামে কম শক্তিশালী হলেও তাদের ঘরের মাঠে ম্যাচ হওয়ায় কোনো রকম ভুল করা চলবে না বার্সার। তাই তো এই ম্যাচে শক্ত রক্ষণ গড়ে সম্ভাব্য 4-3-2-1 ফরমেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা কোচ হ্যান্সি ফ্লিকের। ইয়ামাল, ফেরান তোরেস, আরাউহোদের ওপরেই ভরসা কোচের। এই ম্যাচের আগে নিজেদের ঐতিহাসিক ক্যাম্প নুতে অনুশীলন করে বার্সা। সেখানেই পুরো দলকে পান কোচ। লম্বা সময় সংস্কারের জন্য বন্ধ থাকার পর অবশেষে সেখানে ফিরেছে কাতালানরা। ম্যাচ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত না হলেও প্র্যাকটিস সেরেছে দলটা। পর্যাপ্ত প্রস্তুতি থাকায় সঠিক পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য বার্সেলোনার। এদিকে সেল্টা ভিগো চাইবে ঘরের মাঠে ম্যাচ জিততে। অতীত পরিসংখ্যানও পক্ষে কথা বলছে কাতালানদের। দু দলের শেষ 28 বারের দেখায় 15 জয় নিয়ে এগিয়ে বার্সা। তবে অতীত পরিসংখ্যান কিংবা বর্তমান অবস্থা ভুলে এই ম্যাচ জয়ের জন্যই লড়বে সেল্টা ভিগো। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সুরমাপাড়ে ঐতিহাসিক আমজাদ আলীর ঘড়ির সামনে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন। লাখাতুরায় অনুশীলন টাইগারদের। বাউন্সি পিচ অনুযায়ী পরিকল্পনা সিমন্সের। এবং অবশেষে বাংলাদেশ দলে ডাক পেলেন কিউবা মিচেল। তার উপর ভরসা রাখলেন কাবরেরা। কিউবার অন্তর্ভুক্তিতে দলের শক্তিমত্তা বাড়বে, মন্তব্য কাল আসছেন হামজা চৌধুরী। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। প্রবাসের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী অর্জিতা শেসে। ধন্যবাদ তাজিন। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।